দেখুন, এখনো পর্যন্ত আমাদের অভয়া বলুন বা তিলোত্তমা বলুন, তার মৃত্যুর বিষয়ে, তার উপর যে পাশবিক অত্যাচার চালানো হয়েছিল সে বিষয়ে প্রামাণ্য নথি বলতে যা আছে তা হচ্ছে আমাদের ময়না তদন্তের রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট। এবং সেই পোস্টমর্টেম রিপোর্টে রাজ্য তথা দেশের বিভিন্ন ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞরা সেই রিপোর্টকে পর্যবেক্ষণ করে কিছু প্রশ্ন তুলছেন। আমরা আজ সেই প্রশ্নগুলি তুলে তদন্তরত সিবিআই এর কাছে দ্রুত দোষী বা দোষীদের আটক করার বা গ্রেপ্তার করার জন্য দাবি রাখছি। এই ময়না তদন্তের যাবতীয় ফাইন্ডিংস এর পর 3 সদস্যের যে ডাক্তাররা, তারা তাদের ওপিনিয়ন লিখেছিলেন। এই ওপিনিয়ন পার্টে যে মেডিকেল বোর্ড তৈরি হয়েছিল পোস্টমর্টম করার জন্য, তারা লিখেছেন যে ডেথ ওয়াজ ডিউ টু এফেক্টস অফ ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন অ্যাসোসিয়েটেড উইথ স্মদারিং অ্যাজ নোটেড অ্যাভাব। মানে আগে স্ট্র্যাঙ্গুলেশন হচ্ছিল, সঙ্গে সঙ্গে স্মদারিংও হচ্ছিল। স্ট্র্যাঙ্গুলেশন মানে গলা চেপে ধরা, আর সঙ্গে সঙ্গে স্মদারিং মানে নাক এবং চোখ আটকে দেওয়া। ময়না তদন্তের রিপোর্টে স্পষ্টভাবে লিখছেন ডাক্তাররা, 3 সদস্যের ডাক্তার, স্ট্র্যাঙ্গুলেশন অ্যাসোসিয়েটেড উইথ স্মদারিং। একই সঙ্গে গলা টেপা হচ্ছিল এবং নাক মুখ বন্ধ করা হচ্ছিল। 5 ফুট 2 ইঞ্চির উচ্চতার, ঠিকঠাক শারীরিক গঠনের আমাদের ওই বোন, তাকে গলা টেপা জন্য অন্তত 2টি হাত দরকার। আর যদি ময়না তদন্তের রিপোর্ট বলছে যে গলা টেপার সঙ্গে সঙ্গে স্মদারিং হচ্ছিল, অর্থাৎ নাক চোখ চেপে ধরা হচ্ছিল, তাহলে তৃতীয় হাত ছিল, ময়না তদন্তের রিপোর্ট বলছে, বা হাত থাকার সম্ভাবনা রয়েছে। কারণ এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ, বিজেপি অন্তত পায়নি যার 3টি হাত। অসুরেরও হাত 3টি এরকম এ যুগে পাওয়া যায় না। তাহলে যদি স্ট্র্যাঙ্গুলেশন এবং স্মদারিং একসাথে হয়ে থাকে, সাইমালটেনিয়াসলি হয়ে থাকে, তাহলে একজন আততায়ী বা দুষ্কৃতী যদি গলা টিপেছে, তাহলে আরেকজন কেউ তার চোখ মুখ বন্ধ করেছে, চোখ মুখ চেপে ধরেছে। তাই ময়না তদন্তের রিপোর্টে ইন্ডিকেট করছে, বা একটি বড় সম্ভাবনার কথা বলছে, যে একাধিক ব্যক্তি সেদিন সেখানে উপস্থিত ছিল। দ্বিতীয়ত, অনেকে ধোঁয়াশা ছড়াচ্ছিলেন যে আগে খুন, পরে তার উপর পাশবিক অত্যাচার। কিন্তু ময়না তদন্তের রিপোর্ট পুরো ঘটনাকে অ্যান্টিমর্টেম বলেছে, অর্থাৎ যা কিছু হয়েছে তার উপর অত্যাচার, তা তার মৃত্যুর আগেই হয়েছে। এবং আপনারা যদি দেখেন ময়না তদন্তের রিপোর্টের এই যে শেষ লাইন, এই শেষ লাইনে বলা আছে যে অল দ্য ইনজুরিজ আর অ্যান্টিমর্টেম shows definite vital indications. Vital indications মানে কি? ভাইটাল ইন্ডিকেশন মানে আপনার শরীরে কেউ যদি চাপ দেয়, আপনার কোনো জায়গায় যদি ছড়ে যায়, তাহলে তার আশপাশের টিস্যু ফুলে ওঠে, লালচে ভাব হয়। কিন্তু মৃতদেহের উপর যদি আঁচড় কাটা হয়, তাহলে এই ভাইটাল রিয়াকশন হয় না। তো শরীরে ভাইটাল রিয়াকশন ময়না তদন্তের রিপোর্টে পাওয়া গেছে মানেই তার উপর আগে অত্যাচার হয়েছে এবং পরবর্তীকালে তাকে খুন করা হয়েছে। তাই এই ময়না তদন্তের রিপোর্টের ভিত্তি করে, এবং এই প্রশ্নগুলি আমাদের না, রাজ্যের ফরেনসিক বিশেষজ্ঞদের মধ্যে এই ময়না তদন্তের রিপোর্ট যে ধোঁয়াশা তৈরি করেছে, তার ভিত্তিতে কয়েকটি প্রশ্ন এই পুরো তদন্ত প্রক্রিয়া নিয়ে, এবং তাতে কলকাতা পুলিশের গাফিলতি নিশ্চিতভাবে রয়েছে কিনা তা আপনাদের উপর ছেড়ে দিয়ে আমরা রাখতে চাই। যে যদি সাইমালটেনিয়াসলি স্মদারিং এবং স্ট্র্যাঙ্গুলেশন, অর্থাৎ চোখ মুখে টিপে ধরা এবং গলা টেপা একসাথে হয়ে থাকে, তাহলে একজনের কাজ না, একাধিক ব্যক্তি ছিল। দ্বিতীয়ত, ফরেনসিক ওই এলাকা পিও প্লেস অফ অকারেন্স বা ওই ঘটনাটি দেখার পর, ওই এলাকা দেখার পর ফরেনসিক মেডিসিনের লোকেরা
যেটা দেখছেন যে ওই সেমিনার রুমটি বেসিক্যালি ছিল হচ্ছে অ্যালুমিনিয়াম সিট দিয়ে তৈরি, এবং সেই দরজাটাও খুললে পরে ক্যাচ ক্যাচ আওয়াজ ওঠে, সাউন্ড প্রুফ ছিল না। ফলে ভেতরের কোনো আওয়াজ বাইরে আসা স্বাভাবিক, বাইরের আওয়াজ ভেতরে যাওয়া স্বাভাবিক। একজন মেয়ে সে যখন বাঁচার জন্য চিৎকার করছে, এমন তো নয় নিশ্চয় যে সে চিৎকার করেনি, সে যখন বাঁচার জন্য চিৎকার করছে তখন ঠিক ওই সেমিনার রুমের পাশে যে দুটি ওয়ার্ড, একটি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি ওয়ার্ড আর একটি জেনারেল চেস্ট ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডেই যথেষ্ট পরিমাণ রোগী এবং বাকি অ্যাটেন্ডিং স্টাফ ইত্যাদি থাকে। তারা কেউ আওয়াজ পেলেন না। এক তো ঘরের আওয়াজ বাইরে আসা নিশ্চিত, তারা ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন। যদি থাকে তাহলে তার একেবারে তার পাশের যে দুটি ওয়ার্ডে রোগী এবং অ্যাটেন্ডেন্ট বা বাকি লোকেরা থাকার কথা, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি ওয়ার্ড এবং জেনারেল চেস্ট ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডের কেউ তারা কি আওয়াজ পেলেন না? আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেমিনার হলে যাওয়ার জন্য একটি সিস্টার স্টেশন, অর্থাৎ পুরো ওয়ার্ডে নার্সরা রোগীদের পর্যবেক্ষণ ইত্যাদি করার সঙ্গে সঙ্গে তারা এসে যে জায়গাটায় বিশ্রাম নেয় বা যে জায়গাটায় অপেক্ষা করে, তাদের বসার যে জায়গা, ওয়ার্ডের সিস্টার স্টেশন ক্রস করে সেমিনার রুমে যেতে হয়। ওই সিস্টার স্টেশন থেকে ওর পাশ দিয়ে সেমিনার রুমে কারা ঢুকছে তারা সেদিন নাইট ডিউটিতে থাকা কোনো নার্স দেখলেন না। সব নার্সও কি ঘুমিয়ে পড়েছিলেন? তাহলে একটা মেডিকেল কলেজ হাসপাতালের ভোর রাতে সমস্ত নার্স যদি ঘুমিয়ে আছেন, তাহলে পেশেন্টদের দেখছিল কারা? ফলে ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে আওয়াজ বাইরে আসা নিশ্চিত, এবং ওই সেই আওয়াজে অন্তত দুটি ওয়ার্ডের কারো না কারো চিৎকার শুনে রিয়াক্ট করাও স্বাভাবিক। কেন তা হয়নি? দুই, সিস্টার স্টেশনের পাশ দিয়ে যেখানে সেমিনার রুমে ঢুকতে হয়, সিস্টার স্টেশনের কেউ খেয়াল করলেন না যে কে গেল সেমিনার রুমে। আর তিন, স্মদারিং এবং স্ট্র্যাঙ্গুলেশন একসাথে যদি হয়, তাহলে একজন ব্যক্তির উপস্থিতি পুলিশ কিভাবে বলছে? এই তিনটি প্রশ্নে অনেকের মনে হচ্ছে তাহলে কি প্লেস অফ অকারেন্স অন্য কোথাও ছিল? এই প্রশ্নটিও উঠছে। আরো দুটি প্রাসঙ্গিক প্রশ্ন আপনাদের সামনে করতে চাই। সেটা হচ্ছে, সেদিন 6:10 থেকে পোস্টমর্টেম শুরু হয়েছিল, 1 ঘন্টা পোস্টমর্টেম চলে। এই যে 3 সদস্যের ডাক্তারের বোর্ড তৈরি করে পোস্টমর্টেম হয়েছিল, এই পোস্টমর্টেম করার এই দলে থাকা একজন ডাক্তার পোস্টমর্টেম করার পর ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে চা খেতে কথাবার্তা বলতে যান। ফেরত আসার পর এই যে ওপিনিয়নের শেষ পার্টে বলা আছে যে there is medical evidence of forceful penetration insertion in her genitalia, possibility of sexual assault। এই সেক্সুয়াল অ্যাসাল্ট লেখার দরকার নেই বলে ওই 3 সদস্যের যে মেডিকেল বোর্ড, তাদের একজন বাকি 2জন ডাক্তারকে বলতে থাকেন। কিন্তু সেই 2জন ডাক্তার বিদ্রোহ করে বসেন, তারা পোস্টমর্টেম রিপোর্টে সই করতে অস্বীকার করেন, এবং তারপরে যখন দেখেন যে 2জনই বেঁকে বসেছেন, বাধ্য হয়ে 10:10 নাগাদ তারা ওই পোস্টমর্টেম রিপোর্ট যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপলোড করে দেয়। এই সিস্টেমে আপলোড করে দেওয়ার পরেতেই পোস্টমর্টম রিপোর্ট আপনারা স্টাডি করলে দেখবেন যে একটা ইউডি কেস নাম্বার দেওয়া আছে, যে ইউডি কেস নাম্বারের রেফারেন্সে তারা পোস্টমর্টম করছিল, ডাক্তাররা পোস্টমর্টম করছিলেন। তারপরে 11:35 নাগাদ, যা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে 10:10 প্রথম যদি খবর পাওয়া যায়, 14 ঘন্টা পর 12টার সময় এফআইআর কেন রুজু করা হলো? শেষ পর্যন্ত পুলিশ চেষ্টা করেছে, কলকাতা পুলিশ, যাতে এটা অস্বাভাবিক মৃত্যু বা সুইসাইড বলেই, বা অন্তত পক্ষে যদি শেষ পর্যন্ত চেষ্টা ছিল যে খুন হোক, যেন খুন ধর্ষণ একসাথে হয়েছে সেটা
আটকানো যায়। কিন্তু পোস্টমর্টেম করেছেন যে চিকিৎসকেরা, তাঁরা বেঁকে বসায় শেষ পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট আপলোড হয়ে যাওয়ার পরে পুলিশ 11:45 নাগাদ তারা বাধ্য হয় এই খুন এবং ধর্ষণের ঘটনায় এফআইআর করতে। এর পরের প্রশ্ন, আপনারা জানেন যে সাদা তরল ওই অভয়ার শরীর থেকে সংগ্রহ করে রাখা হয়েছিল, সেটি কালেকশন হয় 9 তারিখ। কলকাতা পুলিশের কাছে প্রশ্ন করতে চায়, কেন 3 দিন পর 12 তারিখ সেই স্যাম্পেল কালেক্ট করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হলো? কেন এত তাড়া? যতই শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় এসব জিনিস সংরক্ষণ করা হয়, এই রকম একটি সংবেদনশীল ঘটনা, যে ঘটনা সারা দেশ আন্দোলিত হয়েছে, 3 দিন পর কেন সেই সিমেন্ট বা সেই সংক্রান্ত তরল পদার্থ ডিএনএ স্যাম্পলিং টেস্টের জন্য পাঠানো হয়? যদি তার আগে পাঠিয়ে থাকেন তাহলে কলকাতা পুলিশ বলবেন। এই 4টি প্রশ্নের সঙ্গে সঙ্গে আমাদের সিবিআই এর কাছে দাবি যে আপনারা দেখুন, যে কথা আপনারা ইতিমধ্যে আপনাদের প্রাথমিক রিপোর্টে সুপ্রিম কোর্টকে বলেছেন, যে 5 দিন পর আপনারা তদন্তের ভার পেয়েছেন এবং ওই যে সেমিনার হল, সেই সেমিনার হলের পিও অল্টার হয়ে গেছে, অর্থাৎ তার পরিস্থিতি বদলে গেছে, সবকিছু বদল করে দেওয়া হয়েছে। আমরা যা খবর পাচ্ছি, ওই মৃতদেহকে পাশে বসিয়ে রেখেই বেশ কিছু লোকজন ওই ঘরে বসে বৈঠক করেন যে কিভাবে এই ঘটনা ধামাচাপা দেওয়া হবে। বলে অজস্র লোকের ফুটপ্রিন্ট, অজস্র লোকের হাতের চিহ্ন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সেদিন ওই এলাকায় পড়ে থাকে। তাহলে যারা এই তদন্তকে এত ফুটপ্রিন্ট এবং এত আঙুলের ছাপ ইত্যাদি দিয়ে, তার চুল, তার এত লোক, 10 জন 12 জন লোক যদি ওই ঘরে বসে বৈঠক করেন, তাহলে তো তথ্য প্রমাণ লোপাট হয়েছে। যিনি খুন ধর্ষণ করেছেন, যিনি বা যারা, তার সঙ্গে যারা এই ঘটনা চাপা দেওয়ার জন্য এই পিওকে যারা অল্টার করে দিয়েছেন, আমাদের মতে তারাও সমানভাবে দোষী। ফলে যে চিকিৎসক হোক, তৃণমূলের চিকিৎসক নেতা হোক, আইনজীবী হোক, যারা গিয়ে সেদিন ওখানে বৈঠক করেছিলেন, তাদের সবার আগে তাদেরকে গ্রেপ্তার করে এই তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার করা উচিত বলে আমরা দাবি করছি। আরজিকর সংক্রান্ত তদন্ত নিয়ে এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আপনাদের আরো একটি বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে, দেখুন, সমাজ আন্দোলিত হয়েছে, স্কুল পড়ুয়ারা রাস্তায় নেমেছে। মুখ্যমন্ত্রী ডিআইদের মাধ্যমে নির্দেশিকা জারি করে বলছেন স্কুল পড়ুয়ারা রাস্তায় নামতে পারবে না, তারপরেও স্কুল পড়ুয়ারা নামছেন। তাই এবার মুখ্যমন্ত্রী ঘুষ দিয়ে স্কুল পড়ুয়াদের আন্দোলন বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। গত 2-3 দিন ধরে চলছিল শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিককে নিয়ে ভিডিও কনফারেন্স। আজও হয়েছে। সরকার আগামী 5ই সেপ্টেম্বর রাজ্যের 11-12 প্রায় 10-12 লক্ষ ছাত্রছাত্রীকে 10,000 টাকা ট্রান্সফারের সিদ্ধান্ত নিয়েছে। তরুণের স্বপ্ন বলে একটি প্রকল্পের মাধ্যমে এই 10,000 টাকা তাদের ট্রান্সফার করা হবে। অর্থাৎ 1,000 থেকে 1,200 কোটি টাকা ঘুষ স্কুল পড়ুয়াদের আগামী 5ই সেপ্টেম্বর দেওয়া হবে। তার জন্য জুলাই মাসে নোটিফিকেশন করা হয়েছিল, যে ছাত্রছাত্রীদের নাম চাওয়া হয়েছিল, কিন্তু সরকারের কোনো তাড়া ছিল না। আমরা শিক্ষা দপ্তরের মাধ্যমে যা জানতে পারছি, যে পরে কখনো পুজোর পর ডিসেম্বর জানুয়ারি মাসে এই প্রকল্পে কি করা যায় সেটা দেখার কথা ভাবা হয়েছিল। কিন্তু আরজিকর কাণ্ডের পর তড়িঘড়ি নবান্ন থেকে নির্দেশ আসে যে ছাত্রদের এত আন্দোলন করছে, তো 10,000 টাকা করে দিয়ে দাও। আগে এই তরুণের স্বপ্ন প্রকল্পে শুধুমাত্র ক্লাস 11-এর ছাত্রদের 10,000 টাকা দেওয়া হতো, বলা হতো ট্যাব কেনার জন্য দেওয়া হচ্ছে। কিন্তু 5 লক্ষ ট্যাব
5 বছরেও পশ্চিমবঙ্গে বিক্রি হয়নি। সারা দেশেও 1 বছরে 10 লক্ষ 12 লক্ষ ট্যাব বিক্রি হয় না। বিশেষ করে যে দুটি 10,000 টাকায় ট্যাব পাওয়া যায় না কোনো ভালো সংস্থা ভালো কোম্পানির, আর যে ট্যাব পাওয়া যায় সেই ট্যাব বছরে 10 লক্ষ ট্যাব ভারতবর্ষ 1 বছরে বিক্রি হয় না। তো পশ্চিমবঙ্গ সরকার 10-12 লক্ষ 11 এবং 12 অর্থাৎ এবারে যারা 12 এর ছাত্র আরজিকর কাণ্ডের ফলে গতবার 11-এও 10,000 টাকা পেয়েছে, এবারও 10,000 টাকা গভর্নমেন্টের কাছ থেকে পেতে চলেছে। এবং এটা দেওয়ার কথা ছিল অনেক পরে, শুধুমাত্র 11 এর বাড়তি পাওনা 12 এর ছাত্রদের এবং 11 এবং 12 এর ছাত্রদের এবার 1,000 কোটি টাকা বা 1,000 থেকে 1,200 কোটি টাকা তারা দিতে চলেছে। কিভাবে দেবে মেলা খেলার সরকার? আজই পশ্চিমবঙ্গ সরকার খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে বলছে যে তারা এজন্য 3,000 কোটি টাকা 27 অগাস্ট 3,000 কোটি টাকা লোন নেবে। এই 3,000 কোটি টাকা লোন নিয়ে তারা 5ই সেপ্টেম্বর 1,000 থেকে 1,200 কোটি টাকা ছাত্রছাত্রীদের ঘুষ দেবে এবং ঘুষ দিয়ে বলবে যে ভাই 10,000 টাকা করে দিলাম, বোন 10,000 টাকা করে দিলাম, আর বিচার চেয়েও না। আমি পশ্চিমবঙ্গের সচেতন ছাত্রছাত্রীদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলবো যে এই টাকা আপনাদের প্রাপ্য, আপনাদের করের টাকাই দিচ্ছে মুখ্যমন্ত্রী, পৈতৃক সম্পত্তি নয়। ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি পড়াশোনার জন্য যে খাতা কলম কিনেছেন, তার জন্য যে জিএসটি দিয়েছেন, ভ্যাট দিয়েছেন, বিক্রয় কর দিয়েছেন, তার কণা মাত্র আপনাদের ফিরিয়ে দিচ্ছে। ফলে প্রত্যেকে আপনারা 10,000 টাকা নিন এবং যে মুহূর্তে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা ক্রেডিট হবে, সেদিন সামাজিক মাধ্যমে ঘোষণা করুন যে মুখ্যমন্ত্রী আপনার 10,000 টাকা পেয়েছি, কিন্তু তবুও আপনার প্রতিবাদ করছি, আমাদের প্রতিবাদ আপনি দমাতে পারবেন না। কিন্তু এই যে সরকার ধর্ষণ করে ছাত্রকে ঘুষ, মমতা সরকারের নেইকো হুঁশ। ঘুষ দিয়ে একটা ধর্ষণের ঘটনার প্রতিবাদকে চেপে দেওয়ার যে পাশবিক মানসিকতা, সেই মানসিকতা প্রমাণ করছে যে আমরা সঠিক দাবি তুলছি যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আরো একটি প্রসঙ্গে, যে কাণ্ড নিয়েও আক্তার আলীর যে অভিযোগ, আরজিকর হাসপাতালের দুর্নীতি, যে দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে এবং আপনারা জানেন যে সেখানে যে কার্যত সন্দীপ ঘোষ যে একজন দেহ ব্যবসায়ী ছিলেন সেটা প্রমাণ হয়েছে। উনি দেহ পর্যন্ত বিক্রি করে দিতেন। তো এই দেহ ব্যবসায়ী সন্দীপ ঘোষের নতুন চেহারা সেরেছে শুধু আরজি করে না, পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে এই বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকে শুরু করে কোভিড ফান্ড থেকে শুরু করে সমস্ত কিছুর যে দুর্নীতি হয়েছে তা রাজ্য সরকারই মেনে নিয়ে কোভিড পিরিয়ডের প্রায় 2,500 কোটি টাকা প্রকিউরমেন্ট নিয়ে তৎকালীন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি তৈরি করেছিলেন এবং সেই কমিটি যথারীতি সবার চোখে ধুলো দেওয়ার জন্য বলে দেয় যে কোনো বেনিয়ম বা দুর্নীতি হয়নি। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে স্বাস্থ্য দপ্তর যে দুর্নীতিতে মদত করেছে এবং এই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিতে মদতে যে তথাকথিত নর্থ বেঙ্গল লবি এবং নর্থ বেঙ্গল লবির যিনি গডফাদার তার ভূমিকা ছিল, তা আপনাদের একটি আদেশনামার মাধ্যমে দেখাবো। এই আদেশনামাটি 2023-এর মার্চ মাসে, ঠিক এয়ার ল্যান্ডিং এর আগে। কাদের? না, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের আদেশনামা। কি বলা হচ্ছে তাতে? এবং আপনি টাইম লাইনটা ভাবুন, ক্রনোলজিটা ভাবুন। আক্তার আলী যে কিনা তার বস, তার তদন্ত, তার করাপশন নিয়ে, দুর্নীতি নিয়ে তিতিবিরক্ত হয়ে 2023-এর জুলাই মাসে স্টেট ভিজিলেন্স কমিশন, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্বাস্থ্য দপ্তর, মুখ্যমন্ত্রীর দপ্তরে কমপ্লেন করছেন 2023-এর জুলাই মাসে। তারপর তাকে স্টেট ভিজিলেন্স কমিশন তাকেই 5 বার ডেকে জিজ্ঞাসা করে কেন আপনি অভিযোগ করছেন। তার যে 15 দফা অভিযোগ, সেই অভিযোগ যে সারবত্তা ছিল এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের যে ম্যানেজিং ডিরেক্টর, তার আদেশনামা সেটা স্পষ্ট করছে সে স্বাস্থ্য দপ্তর ছিল দুর্নীতির ঘুঘুর বাসা। এই আদেশনামায় তিনি বলছেন মার্চ মাসে ইয়ার এন্ডিং এর সময় যে মেডিকেল সার্ভিস কর্পোরেশন বছরে 800 থেকে 1500 কোটি টাকা, কোনো বছরে 1000 কোটি টাকা, কোনো বছরে 1200 কোটি টাকা, কোনো বছরে 1,500 কোটি টাকার প্রকিউরমেন্ট করে স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় কিছু কেনা, ওষুধ, তুলো, গজ, ব্যান্ডেজ, ইসিজি মেশিন,
এমআরআই মেশিন, স্বাস্থ্য দপ্তরের সমস্ত কিছু প্রকিউরমেন্ট করে এই মেডিকেল সার্ভিস কর্পোরেশন। বলছেন 60% পর্যন্ত বিল কোনো ভেন্ডারের তার অ্যাকাউন্টিং স্ক্রুটিনি করার দরকার নেই। বলছে আপনারা ছেড়ে দিন 60% বিল। অর্থাৎ আমি যদি 100 টাকা বিল লাগাই স্বাস্থ্য দপ্তরে, বলছে 60 টাকা আপনি দিয়ে দিন। কেন না অ্যাকাউন্টিং দপ্তরের বলছে রিগরাস স্ক্রুটিনির দরকার নেই। 40% টাকা দেওয়ার সময় তখন একটু ভেবেচিন্তে খাতাপত্র দেখে দিন, কিন্তু 60% টাকা আপনি ছেড়ে দিন। মানে আমি 1000 কোটি টাকা যদি আমি প্রকিউরমেন্ট করি, 600 কোটি টাকার বিল বলছে এলেই অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, কোনো স্বাস্থ্য দপ্তরের কোনো আধিকারিক কোনো সভ্য সমাজে এই আদেশনামা এই নির্দেশ দিতে পারে যে হিসেব দেখতে হবে না, টাকা ছেড়ে দিন? আমি পড়ে শোনাতে চাইছি আপনাকে ওই অংশটুকু। নাও in the context of such circumstances and upon instruction of Principal Secretary Health and Family Welfare Department, it is hereby ordered that the Accounts Division will rejuvenate the present system of releasing payment, enabling the minimum 60% of the total bill value on receipt from respective wings and section. মানে মিনিমাম 60% টাকা আপনাকে ছেড়ে দিতে হবে, কোনো প্রশ্ন তোলা যাবে না। 2023 থেকে সেই অর্ডার এখনো চলছে। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে মেডিকেল সার্ভিস কর্পোরেশনের মাধ্যমে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রমাণ, সিবিআই এর কাছে আমরা দাবি জানাবো যে আপনারা এটাও তদন্ত করে দেখুন। এই আরজিকর শুধু নয়, কেন্দ্রীয় প্রকল্পে যে ন্যাশনাল হেলথ মিশনের টাকা, কোভিড ফান্ডের টাকা, পরিকাঠামোগত টাকা, 15 ফিনান্সের টাকায় কত টাকা এভাবে এসছে, মেডিকেল সার্ভিস কর্পোরেশনের মাধ্যমে খরচ হয়েছে, এবং কোন রকম অ্যাকাউন্টিং স্ক্রুটিনি ছাড়া, হিসেব পরীক্ষা ছাড়া, বিল ঠিকমতো আছে কিনা তা ছাড়া কত টাকা এভাবে ছেড়ে দেওয়া হয়েছে। এই তিনটি বিষয়ে মূলত আজকে আপনাদের আমরা দেখেছিলাম। এক হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নির্দেশনামা জারি করে হচ্ছে। 2, সরকার পড়ুয়াদের মুভমেন্টকে ভাঙার জন্য ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 5ই সেপ্টেম্বর 11-12 এর সমস্ত ছাত্রছাত্রীকে তারা 10,000 টাকা করে ঘুষ দেবে। সরকার ডিরেক্ট তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা ঘুষ দিয়ে বলবে যে ভাই অনেক হয়েছে, আর আন্দোলন করো না, আর বিচার চেয়েও না অভয়ার। আর তৃতীয়ত, ময়না তদন্তের রিপোর্ট দেখে আরো বেশ কিছু সংশয়, সন্দেহ, ধোঁয়াশা এবং প্রশ্ন উঠছে, যে প্রশ্নগুলির উত্তর নিশ্চয়ই সিবিআই তদন্তকারী অফিসাররা দেখছেন এবং তার দ্রুত তার বিচার বা সুরাহা হবে। জগন্নাথ 43 সেকেন্ডের একটা ভিডিও, যে ভিডিও আমাদের সকলের হাতে এসে পৌঁছেছে, সেখানে দেখা যাচ্ছে সেমিনার রুমে আধিকারিকরা আর মেডিকেল কলেজে তারা উপস্থিত রয়েছেন, পুলিশ উপস্থিত রয়েছেন, সিভিক ভলেন্টিয়ার উপস্থিত রয়েছেন, এবং সেখানে তারা বৈঠক করছেন। যখন নির্যাতিতার দেহে প্রাণ নেই, তিনি এখানে পড়ে রয়েছেন, সেখানেই ওই বৈঠক চলছে এবং সংখ্যাটা 20-এরও বেশি। সেই কারণে সিবিআই তাদের প্রাথমিক রিপোর্টে বলেছেন যে 5 দিন পর যখন তারা তদন্ত পেয়েছেন, তখন তারা দেখেছেন যে তার পিও অল্টার হয়ে গেছে। এবং আপনারা যদি সুপ্রিম কোর্টের সেই লাইভ কভারেজ দেখেন, তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে রাজ্যের 35 লাখি আইনজীবী, কংগ্রেস নেতা, ইন্ডি জোটের একসাথে লিট্টি চোখা খাওয়া কপিল সিবাল বলে ওঠেন যে এভরিথিং ইজ ভিডিওগ্রাফ, এভরিথিং ইজ ভিডিওগ্রাফ। সেই ভিডিওগ্রাফের কণা মাত্র আজ আপনাদের হাতে এসছে। অর্থাৎ ভিডিওগ্রাফি করেই বোঝানো হয়েছে যে সেদিন পিওতে এতজন লোক ছিলেন এবং তারা অল্টার করেছেন। ওই পিওতে অনেক বেশি প্রকৃত অপরাধী ছাড়াও অনেকের পায়ের ছাপ, হাতের ছাপ সেই পিওতে পড়েছেন, এবং তারা এই যে নষ্ট করে দেওয়া, তার জন্যই আমরা সিবিআই এর কাছে দাবি করছি যে সেদিন যারা যারা ছিলেন, নর্থ বেঙ্গল লবির গডফাদার, তাদের কথোপকথন তো পাওয়াই গেছে। সেই কথোপকথন অনেক দূর অব্দি যাচ্ছে, নিয়মিত সেই কথোপকথনের রেস পাওয়া যাচ্ছে। সন্দীপ ঘোষ তো গডফাদারের গডফাদার, রেগুলার দেখা যাচ্ছে একটা, এইভাবে যাচ্ছে আবার ঘুরে আসছে। সেই কথোপকথন সিবিআই এর হাতে এসছে, তো যাবে ঠিকঠাক জায়গাতেই, তদন্ত ঠিকঠাক জায়গাতেই যাচ্ছে। জগন্নাথ, রাজ্যের শাসক দল যে চাপে, সেটা নিয়ে সন্দেহ নেই। কিছুক্ষণ আগে তৃণমূলের এমপি সাকিব গোখলে একটি টুইট করেছেন। তিনি দাবি করেছেন যে তার কাছে একটা ভিডিও রয়েছে যেখানে বলা হচ্ছে তৃণমূলের
সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে রেপ করার জন্য বলা হচ্ছে। बोगस। আচ্ছা, আজকে নবান্নে তো প্রেস মিট করা হলো যে আগামীকাল যে আজ এই বিষয়ের উপর থাকুন, এই বিষয়ের উপর যদি কিছু প্রশ্ন থাকে, যে তিনটি বিষয় বললাম এই তিনটি বিষয়ের উপর যদি কোনো প্রশ্ন থাকে। এর আগেও চিকিৎসক বা স্বাস্থ্য কর্তারা তারা ময়নাতদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আরজি করের বিভিন্ন ময়নাতদন্তের তিলোত্তমার ক্ষেত্রেও কি সেই ঘটনাই ঘটেছে বলে আপনাদের মনে হয়? দেখুন, আমরা এই ময়নাতদন্তের রিপোর্টটি শুধু এ রাজ্যের নয়, আমাদের নেটওয়ার্কে থাকা বাকি বিভিন্ন জায়গাতে আমরা এই স্ক্রুটিনি করিয়েছি। দেহ পুড়িয়ে দেওয়ার পর, সেকেন্ড অটোপসি না হওয়ার পর, এই ময়না তদন্তটি একমাত্র খুন ধর্ষণ প্রমাণের ক্ষেত্রে প্রামাণ্য নথি। এবং পূর্বাপর যা তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে এবং ময়না তদন্তের বয়ানে যেভাবে যা কিছু লেখা হয়েছে, আমার মনে হয় না ময়না তদন্তে যেভাবে যা কিছু করা সম্ভব তিন চিকিৎসক তা করেছেন, তা ইন্ডিকেট করেছেন। এখন সায়েন্টিফিক এভিডেন্স কালেকশন, ডিএনএ ম্যাপিং এর রিপোর্ট আসবে, এসব দেখে পরপর অপরাধীদের সঙ্গে মিলিয়ে দেখার পালা। সন্দীপ ঘোষকে তো লাগাতার 13 জেরা করা হয়েছে, সিবিআই তার থেকে বিশেষ কঠিন ফাইলও দেওয়া করেছে। আজকে পলিগ্রাফ টেস্ট হলে কি মনে হচ্ছে কিছু উঠে আসতে পারে? না, আসা উচিত, উঠে আসতে পারে কি। অনেক বিশ্বাস রেখে আদালত সিবিআই এর উপর তদন্তের ভার দিয়েছে। আশা করব সিবিআই তাদের যে প্রথম ধৃত ব্যক্তি এবং তার সঙ্গে সঙ্গে আরো যা যা উঠে এসছে তা নিয়ে তদন্ত ঠিক পথে নিয়ে যাচ্ছে। সিবিআই কে আগামী 5 তারিখে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে আবার জমা দিতে হবে এবং আমাদের আশা তার আগে সিবিআই নিশ্চিতভাবে কিছু বড় পদক্ষেপ করবে। শাসক দল ইতিমধ্যেই প্রশ্ন তুলছে যে সিবিআই তদন্ত ভার দেরিতে হলেও তারা পেয়েছে, তদন্ত করছে, কিন্তু এখনো কোনো তারা দেখুন, সিবিআই বিজেপির জামাই না, তার ফলে সিবিআই কে ডিফেন্ড করার কাজ আমাদের না। যদি সিবিআই তদন্ত আমাদের কখনো মনে হয় যে সামাজিকভাবে যে দাবি উঠেছে, যে চাপ তৈরি হয়েছে সেটা মিসিং হচ্ছে, আমরা সবচেয়ে আগে সরব হব, সেটা কোনো প্রশ্ন না। প্যারামাউন্ট হচ্ছে এই পরিস্থিতিতে সেটা হচ্ছে অভয়ার জন্য বিচার চাই। এবং যে প্রশ্ন আমরা করেছি আজকে, যে সাইমালটেনিয়াসলি যদি নাক মুখ চাপা এবং গলা টেপে একসাথে হয়ে থাকে, তাহলে একজনের পক্ষে সেই কাজ করা সম্ভব নয় যা ময়না তদন্তের ফাইন্ডিংস ওপিনিয়নে লেখা আছে। তাহলে তৃতীয় ব্যক্তি কে ওই ঘরে সেদিন ছিল? जगन्नाथ, यही सवाल हिंदी में के प्लेस ऑफ ऑकरेंस में देखा गया है, एक वीडियो हम लोगों के पास सिटी के पास आया है कि वहाँ पे ज्यादा से ज्यादा 20 के ऊपर लोग खड़े थे। डॉक्टर्स भी इन्वॉल्व है वहाँ पे, डॉक्टर्स भी खड़े हुए हैं और पुलिस भी है, पुलिस भी मौजूद है। देखिए, ये बहुत ही चिंता का विषय है। पिछले दिन सीबीआई का जो स्टेटस रिपोर्ट सॉलिसिटर जनरल ने चीफ जस्टिस का बेंच के सामने रखे थे, उसमें सीधे उन्होंने बोला था कि प्लेस ऑफ ऑकरेंस को 5 दिन के बाद उनकी इन्वेस्टिगेशन जब आया, बाय दैट टाइम द प्लेस ऑफ ऑकरेंस हैज बीन ऑल्टर्ड। और ऑल्टर जो हुआ है, आज वो वीडियो दिखलाता है कि उसी जगह पे जहां अभया का जो मृतक बॉडी पड़ा हुआ है वो लेटे हुए हैं और उसके पास में ही 20-25 आदमी मीटिंग कर रहे हैं कि इस केस को कैसे वो डाइल्यूट कर दें। ये बहुत ही चिंता का विषय है। और उस दिन जो वहां प्रेजेंट थे, जो उपस्थित थे, सभी लोग इस मामले में जानकार हैं कि ऐसा कोई हादसा हो जाते हैं तो कैसे व्यवहार होना चाहिए, प्लेस ऑफ ऑकरेंस का सैंक्टिटी कैसे रखना चाहिए। तो मेरा विचार में और भाजपा का विचार में ये जानबूझ के किया हुआ है। बहुत लोगों का फिंगरप्रिंट और फुटप्रिंट उधर उस दिन जमा हो गया था। बाद में ये भी पता चल रहा है कि सोडियम हाइपोक्लोराइड से वो घर को क्लीन अप कर दिया गया था, तो बाकी भी जो था वो भी खत्म हो गया था। जो होना नहीं चाहिए था वो घटना घटने के बाद ही उसको कॉर्डन ऑफ करके वहां किसी भी आदमी को एंट्री वो बैन होना चाहिए था। तो एक तरफ आप उनका पिताजी माताजी को आप बिठा के रखते हो 3 घंटा और दूसरी तरफ उसी बॉडी के पास में आप बैठ के तय करते हो, इस घटना को आप कैसे छुपाओगे? तो ये तो मानवता के लिए और इन्वेस्टिगेशन के लिए, चिकित्सक तथा समाज के लिए बहुत ही दर्दनाक इंसिडेंट। देवाशीष, सोम, शांतनु दे, इन सभी को दिखा गया है वहाँ पे, तो आप लोग क्या डिमांड करोगे सीबीआई से अभी? देखिए, जिनको जिनको दिखा गया है ये काम अभी सीबीआई का है। वो एविडेंस टैंपरिंग का चार्ज में
सभी लोगों को हिरासत में लेते हुए इन लोगों को गिरफ्तार करना चाहिए, मैंने गिरफ्तार करके हिरासत में लेते हुए इन्वेस्टिगेशन करना चाहिए। तो फर्स्ट काम जो है सीबीआई का होना चाहिए, वो एविडेंस जिसने टेम्पर किया था सभी को अरेस्ट करना। জগন্নাথ দা, ওই রোগী কল্যাণ সমিতি যে আছে তার চেয়ারম্যান সুদীপ্ত রায় একটা শিথিলময় হসপিটাল সরোজ নার্সিং হোম, জানা যাচ্ছে যে এখান থেকে মেডিসিন, সার্জারি, যে যন্ত্রপাতি সেটা সব থেকে শিথিলময় পাচার হয়েছে। নিশ্চয়ই আক্তার আলী সেই কথা তো বলেছেন, এবং আক্তার আলীর ঘটনার ফলে আদৌ ওখান থেকে পাচার হওয়া না, ওখান থেকে